হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কের আরএসএ অ্যালগরিদম। তো এই আরএসএ অ্যালগরিদমটা মেনলি ক্রিপ্টো সিস্টেমের জন্য ইউজ করা হয়, মানে একটা মেসেজকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য মেনলি এটা ব্যবহার করা হয়। তো প্রথমে চলুন দেখে নিই যে এই অ্যালগরিদমটা আসলে কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ। তো প্রথমে হচ্ছে আমাদের প্রাইম নাম্বার থাকবে, দুইটা প্রাইম নাম্বার থাকবে পি এবং কিউ, সেটা কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের সেকেন্ড স্টেপে এসে এন এর মান বের করতে হবে। এনটা কি? এন হচ্ছে পি আর কিউ এর গুণফলটাই হচ্ছে এন এর মান। এবার থার্ড স্টেজে এসে আমাদের কী করতে হবে? ফাই অফ এন এর মান বের করতে হবে। ফাই অফ এন এর মান বের করতে হলে আমাদের করতে হবে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। এটা করলে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে ফাই অফ এন এর মান। তিনটা স্টেজ আমাদের হয়ে গেল। প্রথমে হচ্ছে আমাদের প্রাইম নাম্বারগুলো কোশ্চেনগুলো সেগুলো লিখে নিব, এরপর এন এর মান বের করবো সেকেন্ড স্টেজে। থার্ড স্টেজে হচ্ছে আমরা ফাই অফ এন এর মান বের করব। এরপরে আমাদের এগুলোটা জেনে নেওয়া দরকার যে প্রাইভেট কি, পাবলিক কি, প্লেন টেক্সট আর সাইফার টেক্সট। প্রাইভেট কি হচ্ছে ডি দিয়ে ডিনোট করা হয়, পাবলিক কিকে ই দিয়ে ডিনোট করা হয়, প্লেন টেক্সটকে হচ্ছে এম দিয়ে, আর সাইফার টেক্সটকে সি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এখন আপনাদের কোশ্চেনে হয় প্রাইভেট কি নাহলে পাবলিক কি, যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। ঠিক আছে, আর কে আমাদের ইউজ হবে হচ্ছে এই সূত্রতে। তো কে এর ভ্যালু হচ্ছে 0 থেকে যে কোনো সংখ্যা হচ্ছে কে এর ভ্যালুতে আসতে পারে। তো আমরা যখন এক্সাম্পল দেখব, তো এই কে এর ভ্যালু কখন 0 হবে বা কখন 1 হবে বা কখন 2 হবে সেটা আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা অ্যালগরিদম দেখে নিচ্ছি। তো আমি যেটাই বললাম যে হয় আপনাদের প্রাইভেট কি অথবা পাবলিক কি, যে কোনো একটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। যদি আপনাদের প্রাইভেট কি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনাদের প্রাইভেট কি বের করতে হবে। আর যদি প্রাইভেট কি দেওয়া থাকে, পাবলিক কি দেওয়া না থাকে, সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনাদের পাবলিক কি বের করতে হবে। তো দেখেন সেম সূত্র, জাস্ট এখানে চেঞ্জ। এখানে হচ্ছে ডি বের করবো ইর জায়গায়, এখানে ই বের করবো যদি ডির মান দেওয়া থাকে বা প্রাইভেট কি দেওয়া থাকে সেক্ষেত্রে। বাকি কোনো চেঞ্জ নেই। সূত্রটা হচ্ছে 1 + k ইন্টু ফাই অফ এন ডিভাইড বাই ই। এটা হচ্ছে প্রাইভেট কির ক্ষেত্রে। আর পাবলিক কির ক্ষেত্রে হচ্ছে 1 + k ইন্টু ফাই অফ এন ডিভাইড বাই ডি। মানে প্রাইভেট কি যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা সেখান থেকে ইজিলি পাবলিক কিটা বের করতে পারবো। এই হচ্ছে মেনলি অ্যালগরিদম। তো এখানে আমাদের এনক্রিপশন এবং ডিক্রিপশন করার জন্য দুটা ফর্মুলা আছে। ফর্মুলা দুটো হচ্ছে এই যে এটা, সি হচ্ছে আমাদের সাইফার টেক্সট আর এম হচ্ছে আমাদের প্লেন টেক্সট। সিতে হচ্ছে m টু দি পাওয়ার ই মড অফ n। এম আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, ই এর মানও কোশ্চেনে দেওয়া থাকবে অথবা আপনাদেরকে বের করতে হবে। যদি ই এর মান দেওয়া না থাকে সেক্ষেত্রে ডি এর মান দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা এই ফর্মুলা ইউজ করে সেখান থেকে ই এর মানটা বের করে নেবেন। মড অফ এন, এন এর মানটা কোথায় পাবো? এন এর মানটা পাবো আমরা এই যে প্রথমে বের করছি এখানে, এই যে এখান থেকে আমরা এন এর মানটা পেয়ে যাব। আর এই যে সূত্রের যে ফাই অফ এন ছিল সেটা কিন্তু আমরা অলরেডি যে এখানে বের করে ফেলবো। যেটা এটা যখন আমরা এক্সাম্পল দেখবো তখন আমাদের বুঝতে অনেক ইজি হবে। মানে সচরাচর অ্যালগরিদম দেখে বুঝতে একটু কঠিন হয়ে যায়। তো এগুলো একটু মনে রাখেন যে কীভাবে কী করতে হয়। আমি পরবর্তীতে একটা এক্সাম্পল দেখাবো। এরপর হচ্ছে এম এন মান, মানে ডিক্রিশন করার ক্ষেত্রে সি এর পাওয়ার ডি। সি হচ্ছে আমাদের সাইফার টেক্সট যেটা দেওয়া থাকবে, সেটার উপরে ডি এর মান কোনটা আমাদের? ডি এর মান হচ্ছে প্রাইভেট কি, মড অফ এন। এন এর মানটা ওই যে আমরা আগে বের করে নেব। তো আসেন আমরা অ্যালগরিদম দেখলাম, এখন একটা এক্সাম্পল দেখে তাহলে বুঝতে আমাদের ইজি হবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যদি ই এর মান কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারেন। যদি প্রাইভেট কি দেওয়া থাকে সেই ক্ষেত্রে, ধরেন প্রাইভেট কি পাবলিক কি কোনোটাই দেওয়া নেই, তাহলে আপনি ই এর মান কোথা থেকে বের করবেন? কারণ আপনি যদি প্রাইভেট কি বের করতে হয় সেক্ষেত্রে ই এর মানটা লাগবে। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন? ই এর মানটা ধরে নিতে পারেন। সেটা কীভাবে ধরে নেবেন? যে ই এর মান অবশ্যই 1-এর থেকে বড় হবে এবং ফাই অফ এন, এই যে আমরা ফাই অফ এন বের করছি না, এই যে এখানে এটার থেকে অবশ্যই ছোট হবে। তাহলে 1-এর থেকে বড় এবং ফাই অফ এনের থেকে ছোট হবে ই এর মান। এটা আপনারা ধরে নিতে পারেন যদি প্রাইভেট কি এবং পাবলিক কি কোনোটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে। তো আসেন এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই আরএসএ অ্যালগরিদমটা খুব ইজিলি বুঝে যাব এবং এর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন অ্যান আরএসএ ক্রিপ্টো সিস্টেম ইউজেস 2 প্রাইম নাম্বারস 5 and 7। ওই যে আমি একটু আগে যেটা বললাম অ্যালগরিদমে যে দুইটা প্রাইম নাম্বার দেওয়া থাকবে, দেখেন কোশ্চেনে কিন্তু দুটো প্রাইম নাম্বার দেওয়া আছে 5 আর 7।
টু জেনারেট দ্য পাবলিক কি 5। এই 5 আর 7 যে প্রাইম নাম্বারটা সেটা ইউজ করে কি জেনারেট করা হয়, পাবলিককে জেনারেট করা হয়, সেটার মান দিয়ে আছে কত 5। ক্লিয়ার? নাও ফাইন্ড আউট দ্য প্রাইভেট কি অলসো অ্যাপ্লাই RSA অ্যালগরিদম টু এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট প্লেন টেক্সট CS। এই যে দেখেন এখানে কিন্তু দুইটা পার্ট কোশ্চেনে। প্রথম পার্টটা কি, নাও ফাইন্ড আউট দ্য প্রাইভেট কি। প্রাইভেট কিকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, কারণ এখানে পাবলিক কি দেওয়া আছে, প্রাইভেট কি দেওয়া নেই, তাই না? এবং সেকেন্ড যে কাজটা করতে বলে সেটা হচ্ছে এই যে অলসো অ্যাপ্লাই RSA অ্যালগরিদম টু এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট। এই যে একটা প্লেন টেক্সট দেওয়া আছে, এটাকে আমাদের এনক্রিপ্ট করতে হবে একবার এবং ডিক্রিপ্ট করতে হবে আরেকবার। ক্লিয়ার কোশ্চেনটা? দেখেন আমরা প্রথমেই আমাদের হিসাবের সুবিধার জন্য লিখে নেব যেখানে কী কী জিনিস দেওয়া আছে। দেখেন এখানে হচ্ছে আমাদের প্রাইম নাম্বার দেওয়া আছে, তো প্রাইম নাম্বারকে আমরা ইয়েতে কী দেখছিলাম, এই যে প্রাইম নাম্বার PQ হিসেবে এখন এটাকে আমরা লিখে নিব। পি আর কিউ হিসেবে লিখে নিলাম। পি এর মান হচ্ছে 5 এবং 7 হচ্ছে কিউ এর মান। এবার হচ্ছে আমাদের কী দেওয়া আছে, পাবলিক কি মানে কি, পাবলিক কি কে ডিনোট করা হয় ই দিয়ে, আর প্রাইভেট কিকে ডিনোট করা হয় ডি দিয়ে, তাই না? এটা আমরা একটু দেখে আসলাম। যেহেতু পাবলিক কি দেওয়া আছে সেজন্য ই এর মান আমরা পেয়ে গেছি, ই এর মান হচ্ছে 5। আর আমাদের প্রাইভেট কিকে ডিটারমাইন করতে বসে, তাই না? তাহলে প্রাইভেট কি আমাদের এখানে মিসিং, এটাকে আমরা এখন ক্যালকুলেট করব। তার আগে আমাদের দুইটা স্টেপ ছিল। দুইটা স্টেপ হচ্ছে এই যে এটা একটা স্টেপ, তাই না? এন এর মান এবং ফাই অফ এন এর মান বের করতে হবে, কারণ আমরা যখন ডি এর মান অর্থাৎ প্রাইভেট কির মান বের করতে যাবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফাই অফ এন এর মানটা লাগবে। এই জন্য আগে আমরা লাগুক আর না লাগুক এন এবং ফাই অফ এন এর মানটা বের করে নেব। এই যে এখানে সে কাজটাই করছি। এন হচ্ছে পি ইন্টু কিউ, তাহলে পি আর কিউ এর মান কোশ্চেনে দেওয়া আছে 5 × 7, তাহলে 5 × 7 = 35। আর এখানে ফাই অফ এন এর সূত্রটা হচ্ছে P - 1 × Q - 1, তাহলে P - 1 এবং Q - 1 করলে কত হচ্ছে 5 - 1 × 7 - 1, তাহলে আলটিমেট রেজাল্টটা আসছে ফাই অফ এন এর 24। তাহলে আমাদের তিনটা স্টেজ হয়ে গেল, তাই না? মানে কোন কোন জিনিস দেওয়া আছে সেগুলোকে ডিফাইন করা, এন এর মান বের করলাম এবং ফাই অফ এন এর মান বের করলাম। এবং এখান থেকে এখন আমরা প্রাইভেট কি, যে কোশ্চেনে যেটা ডিফাইন করতে বলা, মানে ফাইন্ড আউট করতে বলা হয়েছে যে প্রাইভেট কিটা আমাদের এখন করতে হবে, সেটা চলুন দেখা যাক কীভাবে প্রাইভেট কি আমরা নির্ণয় করতে পারি। এই যে আমরা এখানে সেই সূত্রটা বসাই দিছি। আমরা প্রাইভেট কির যে সূত্রটা জানতাম, D = 1 + k × ফাই অফ এন / E। তাহলে 1 + k এর জায়গায় এখন কত বসবে, ফাই অফ এন এর মান তো আমরা একটু আগেই ক্যালকুলেট করলাম। এই যে ফাই অফ এন এর মান হচ্ছে 24কে বসাই দিছি। এবং ই এর মান, এই যে কোশ্চেনে দেওয়া ছিল পাবলিক কি এর মান দেওয়া ছিল, তাহলে ই এর মানটা আমরা এখানে 5 বসাই দিচ্ছি। এখন কথা হচ্ছে কে এর মানটা এখানে কত হবে। কে এর মানটা বের করার জন্য আমাদের ক্যালকুলেটারের হেল্প লাগবে। তাহলে আমরা এখন ক্যালকুলেটার নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটাকে আমরা এভাবে তুলি। প্রথমে হচ্ছে আমাদের ডিভাইড আকারে থাকবে 1 + কে এর মান, তাই না? তো কে এর মানটা দেওয়ার জন্য আমরা এখানে যে এই অ্যালফাবেটে ক্লিক করব। দেন এখান থেকে এখন দেখেন এই যে এখানে এক্স আছে, এই যে এখানে এক্স আছে, তাই না? অ্যালফাবেট দিয়ে আমরা এক্সকে নিলাম ইনটু আমাদের ফাই অফ এন এর মান কত, ফাই অফ এন এর মান হচ্ছে 24, এই যে 24 দেওয়া ছিল, তাহলে ইনটু এখানে কত নিচ্ছি 24কে নিচ্ছি, ডিভাইড বাই কত 5কে নিচ্ছি। এখন যদি ইকুয়াল দিই, দেখেন আমাদের আসছে 29। এটাই হচ্ছে আমাদের সেই ডি এর ভ্যালু। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি কত, এখানে ডি এর মান লিখে নিচ্ছি 29 পেয়ে গেছি। এখন আপনাদের অনেক সময় কী হতে পারে, প্রথমে হচ্ছে যদি এখানে আসে প্রথমে যদি ভাগ করেন সেক্ষেত্রে 29 নাও আসতে পারে। সেক্ষেত্রে কী হবে, যদি ফ্র্যাকশন নাম্বার আসে সেই ক্ষেত্রে ধরেন আমি এটাকে আবার তুলছি 1 + অ্যালফাবেট দিয়ে এক্স ইন্টু 24 ডিভাইড বাই 5, আমার এখানে 29 আসছে। আপনার যদি না আসে, মানে এরকম পূর্ণ সংখ্যা না আসে, যদি ফ্র্যাকশন আসে সেক্ষেত্রে কী করবেন, এই যে ক্যালসি এটাতে ক্লিক করবেন এবং এখানে আস্তে আস্তে করে আপনারা মান চেঞ্জ করবেন। এক্সের মান প্রথমে আমরা কি দেখছিলাম যে কে এর মান 0 থেকে যে কোনো সংখ্যা আমরা ইউজ করতে পারবো।
তো প্রথমে হচ্ছে 1 দিয়ে দেখবেন, দেখেন 1 দিয়ে দিলে কিন্তু পূর্ণ সংখ্যা আসছে, বাট এটাই কেন নিলাম না, এটা মানে নিলাম না কারণ হচ্ছে 5 অলরেডি কিন্তু আমাদের কার মান বলেন তো, আমাদের পাবলিক কির মান 5, তাই না? তো এই কারণটাতে আমরা পাবলিক কি আর প্রাইভেট কিকে সেম নিব না, যাতে আমাদের এনক্রিপশনের সমস্যা হবে। কারণ আমরা এখন অঙ্ক করার জন্য খুব ছোটো ছোটো সংখ্যা নিয়ে কাজ করছি, রিয়েল লাইফে কিন্তু অনেক বড় বড় সংখ্যা নিয়ে কাজ করা হয়। সেই জন্য আমরা অবশ্যই এটাকে মাথায় রাখবো যে প্রাইভেট কি এবং পাবলিক কির মান সেম নিব না, সেই জন্য আমরা 5কে নিলাম না। তাহলে আবার এখানে কী করবো, ক্যালসিতে চাপ দিব, আগে 1 নিছিলাম, এবার নিব 2, দেখেন 2তে কিন্তু আমাদের মান আসলো না, ফ্র্যাকশন আসছে, তাই না? তাহলে আবার ক্যালসিতে চাপ দিয়ে নিব 3, এবারও ফ্র্যাকশন আসছে, আবারও ক্যালসিতে নিয়ে নিব 4, আবারও ফ্র্যাকশন আসছে, আবারও নিব 5, দেখেন ফ্র্যাকশন আসছে, আবার নিব 6, দেখেন এবার কিন্তু আমাদের যে মানটা ছিল 29 সেটা চলে আসছে, তাই না? তাহলে এখানে আমরা কে এর মানটা দিব 6, এখানে যদি আমরা 6 দিই সেক্ষেত্রে 29 কিন্তু চলে আসছে। আপনাদের এরকমভাবে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশন না হয়ে মানে একটা পূর্ণ সংখ্যা আসে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করতে হবে। এই ক্যালসি দিয়ে আপনারা জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দেবেন, 1 2 3 4 এরকমভাবে ইনক্রিজ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা আমাদের পূর্ণ সংখ্যা না আসে। আশা করি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন যে কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়। তা আমরা 5 কেন নিলাম না, আমি আরেকবার রিপিট করছি যে আমরা পাবলিককে যেহেতু 5 কোশ্চেনে দেওয়া আছে সেই জন্য আমরা 5কে আর ইয়েতে নিলাম না, প্রাইভেট কিকে, যাতে সেটা এনক্রিপশনের সমস্যা না হয়। সেই জন্য আমরা এটাকে আরও কন্টিনিউ করে 29কে প্রাইভেট কি হিসেবে নিয়ে নিলাম। তো দেখেন এর সাথে আমরা কিন্তু সবগুলো ভ্যালু জেনে গেছি, তাই না? দুটো প্রাইম নাম্বার দেওয়া আছে, পাবলিক কি দেওয়া আছে এবং প্রাইভেট কির মানটা আমরা এই মুহূর্তে ক্যালকুলেট করে ফেললাম। এখন আমাদের কি কাজ, কোশ্চেনে বলা ছিল যে আমাদের অ্যাপ্লাই করতে বলা হয়েছে এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট যে ফর্মুলা আমরা টিকটকে দেখলাম, এই যে এনক্রিপ্ট আর ডিক্রিপ্টের যে ফর্মুলা সে দুটাকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এবং আমাদের কোশ্চেনে দেওয়া আছে সি আর এস দুইটা অ্যালফাবেট দেওয়া আছে, তাই না? তো এই দুটো অ্যালফাবেটের উপর এখন আমরা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট যে ফর্মুলা সেগুলোকে অ্যাপ্লাই করব। তা এনক্রিপ্টের ফর্মুলাটা আমি এখানেও লিখে নিচ্ছি আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়, সি ইজ ইকাল টু m⁻e mod n। তাহলে সি ইজ ইকাল টু 3 কেন লিখলাম, দেখেন এ বি সি 3 নাম্বার অ্যালফাবেট, তাই না? এই জন্য সিকে আমরা 3 নিয়ে নিছি, 3 হচ্ছে আমাদের এম এর মান, ঠিক আছে? তাহলে সি বলতে কিন্তু এই সি মানে কোশ্চেনের সি না, সিএসের সি না, সিতে হচ্ছে এই ফর্মুলার সি, সি ইজ ইকাল টু m⁻e mod n। তাহলে এম এর মানটা আমরা কত পেলাম, 3 হচ্ছে কত নাম্বার অ্যালফাবেট, 3 নাম্বার অ্যালফাবেট, সেরকম এখানে 3 হলো। আর ই এর পাওয়ার তো দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, মানে পাবলিক কি যেটা 5, পাবলিক কিটা 5 বসাই দিলাম, মড এন, এন এর মানটা দেখেন আমরা প্রথমেই কিন্তু ক্যালকুলেট করছি এই যে 35, তাই না? এই যে এন এর মানটা 35, এখানে মড 35 লিখে নিলাম। এখন জাস্ট এটাকে মডারেশন করলে আমাদের ক্যালকুলেটারে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে এই সির জন্য এনক্রিপশন ফর্মুলা ইউজ করে তার সাইফার টেক্সট আমরা ক্যালকুলেট করে ফেললাম। তো আসেন এখন আমরা দেখি আবার যে এই যে মড করব 3⁵ মড 35 এটা কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো প্রথমে আমরা 3 এর পাওয়ারটাকে নিয়ে নেব, 3 এর পাওয়ার কত ছিল 5, তাহলে এখান থেকে আমরা পাওয়ারকে নিয়ে নিচ্ছি 5, 3 এর পাওয়ার 5 করলে ইজিক্যাল টু করলে যেটা আসবে সেটা হচ্ছে 243, তাই না? এখন এটার সাথে আমরা কি করব, ভাগ করব কাকে, 35কে, মড যে থাকবে তাকে ভাগ করব 35, তাহলে আমাদের মান আসছে হচ্ছে এইটা। মানে আমরা একটু ফ্র্যাকশন আকারে দেখব যে পয়েন্টের আগে কতটুকু আসছে, কারণটা হচ্ছে আমাদের এই যে পয়েন্টের আগে যে পূর্ণ সংখ্যাটা এটাকে মাইনাস করতে হবে। এখানে দেখেন জাস্ট 6 আছে, তাই না? তাহলে এই যে অ্যান্সারটা এখান থেকে আমরা করব কি -6, তো এটাকে আবার একটু ভেঙে নিয়েছে, দেখেন আমাদের 6কে কিন্তু মাইনাস করা হয়ে গেছে কারণ পয়েন্টের আগে 0 চলে আসছে। এখন কাজ কি, ইন্টু ওই যে আমাদের মড করতে হবে কাকে, 35কে দিয়ে, তাই না? ইন্টু 35, দেখেন 33, আমাদের অ্যান্সারও কিন্তু 33 আসছে এনক্রিপশন ফর্মুলাটা ইউজ করে। তা আমরা কী করলাম, আমরা প্রথমে পাওয়ারটাকে নিলাম, নেওয়ার পরে যে অ্যান্সারটা আসছিল 243 তার সাথে 35কে ডিভাইড করলাম অর্থাৎ ভাগ করলাম, তাই না? ভাগ করার পরে
যে পূর্ণ সংখ্যাটা আসছে মানে পয়েন্টের আগে যে পূর্ণ সংখ্যাটা সেটাকে মাইনাস করলাম, মাইনাস করার পরে আমাদের যে মড করতে হচ্ছিলো 35কে দিয়ে, সে 35কে আবার গুণ করলাম, যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের এটার মানে মডের মানটা হচ্ছে সেটা, মানে দুটো সংখ্যাকে মড করলে আমাদের এই মানটাই আসে। তো সেমভাবে আমরা এসের জন্য এখন এই মড যেই ইয়েটা মড বের করব। তাহলে সেমভাবে 19 টু দি পাওয়ার 5, তাহলে প্রথমে আমরা কি করব 19 টু দি পাওয়ার 5 যে মানটা আসছে তার সাথে কি ভাগ করব হচ্ছে মড দেওয়া ছিল যেটা 35কে মড করলাম, করার পরে দেখেন 70745 মানে পয়েন্টের আগে যেটুকু এই যে এই মানটুকু আমাদেরকে এখান থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 70745কে মাইনাস করব, মাইনাস 70745 করলাম। এই যে দেখেন আমাদের দশমিকের আগে শূন্য চলে আসছে। এখন কি কাজ, গুণ করব কাকে দিয়ে, এই যে 35 যে ছিল 35কে দিয়ে আবার গুণ করব, তাহলে গুণ করলে আসছে কত 24। এই যে দেখেন আমাদের এটা মানে এসের জন্য যে সাইফার টেক্সটটা সেটা কিন্তু 24 আমরা অলরেডি পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু আপনারা ক্যালকুলেটর ইউজ করে খুব ইজিলি মডকে ক্যালকুলেট করতে পারেন। তো আমরা সি আর এস দুইটা অ্যালফাবেটের জন্যই তাদের সাইফার টেক্সটটা বের করে নিচ্ছি এনক্রিপশন ফর্মুলা ইউজ করে। এখন আমাদের কাজ হচ্ছে শুধু এনক্রিপশন বলেনি, আমাদেরকে বলছে ডিক্রিপ্ট করতে, এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট দুটাই করতে বলছে। তো এনক্রিপ্ট করা হয়ে গেছে। এখন এই যে এনক্রিপ্টের যে মানটা 33 এবং 24 এই দুটো মানকে আবার ডিক্রিপ্ট করে আগের অবস্থায় নেব। মানে আমরা যদি এখানে 33কে পাঠাই একজন একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, সেক্ষেত্রে সেটা মাধ্যম হিসেবে যাবে 33, আমরা পাঠাচ্ছি সি, মাধ্যমে যাবে 33, আবার যখন আরেকজন অপোজিট সাইডে যার কাছে পাঠাচ্ছি মেসেজটা সে কিন্তু আবার সি দেখবে। আবার যখন আমরা এসকে পাঠাবো সেক্ষেত্রে আমরা পাঠাবো এস, মাধ্যমে যাবে 24, এবং ওই অপর প্রান্তে যার কাছে আমরা এই টেক্সটটা পাঠাচ্ছি সে কিন্তু আবার দেখবে এস। এস হচ্ছে 19 ছিল আমাদের কোশ্চেনে। এটা আমরা সবাই জানি এনক্রিপশন ফর্মুলা বা এই সিস্টেমটা আমরা মিটে কিন্তু দেখে আসছি যে কীভাবে একটা টেক্সটকে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট এবং সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটকে কনভার্ট করা হয়, তাই না? তো এই জন্য ইন ডিটেলস আমি আলোচনা করছি না, আপনারা জাস্ট এই মড ক্যালকুলেশনটা এখানে ঠিকঠাকভাবে করতে পারলেই ইনাফ। তো আসেন এখন দেখি এনক্রিপশন ফর্মুলাতে ইউজ করলাম। এখন এই দুইটা সংখ্যা মানে সি আর এসের যে এনক্রিপশন যেই মানটা 33 আর 24, এটার পর এখন ডিক্রিপশন ফর্মুলাটা ইউজ করব এবং দেখি আমাদের এই দুটো সংখ্যাকে ডিক্রিপ্ট করলে আবার আগের অবস্থায় সি আর এসকে পাই কি না। এই যে এখন আমরা ডিক্রিপশন ফর্মুলাটা ইউজ করব। ডিক্রিপ্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে m = c এর পাওয়ার d mod of n। সি হচ্ছে আমাদের সাইফার টেক্সট, তাহলে সাইফার টেক্সটটা আমরা একটু আগে বের করলাম, এই যে সাইফার টেক্সট বের করছি। আগে আমাদের কি প্লেন টেক্সট দেওয়া ছিল, প্লেন টেক্সট থেকে আমরা সাইফার টেক্সট কনভার্ট করে নিচ্ছি। এখন উল্টা কাজটা করবো, তো সাইফার টেক্সট সাপোজ দেওয়া আছে আমাদের এই দুটো সংখ্যা, এখান থেকে আমরা এখন এম অর্থাৎ প্লেন টেক্সটটাকে বের করব। ক্লিয়ার? তো এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে হচ্ছে ডিক্রিপ্ট 33 অর্থাৎ সি এর যে মানটা আমরা একটু আগে বের করলাম, এই যে সি এর মানটা 33, এটাকে এখন আমরা ডিক্রিপ্ট করে দেখব যে আসলেই কি এটাকে ডিক্রিপ্ট করলে আবার আমরা আগের অবস্থা সি অর্থাৎ সিকে খুঁজে পাই কি না। ঠিক আছে, তাহলে আমরা এই যে সূত্রটা এখানে এই 33টাকে অ্যাপ্লাই করবো এখন। তাহলে m = সাইফার টেক্সট কত বের করছি 33, আর ডি এর পাওয়ারটা দেখেন আমরা একটু আগে যে ক্যালকুলেশন করলাম, এই যে ডি এর 29, তাই না? এই যে 29কে এখন আমরা এর পাওয়ারে দিয়ে দিলাম মড 35। মড 35 বলতে মড এন ছিল, তাই না? এই যেখানে সূত্রে মড এন, এন এর মানটাই অ্যাকচুয়ালি 35, এই যে এন এর মানটাই 35। জাস্ট ভ্যালুগুলো এখানে বসাই নিছি। এখন কাজ হচ্ছে এই যে দেখেন এত বড় একটা সংখ্যাকে আমাদের মড করতে গেলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এবং সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ারও চান্স কিন্তু এখানে থাকবে। তো দেখেন এই জন্য আমরা এটাকে এখন ভেঙে নিব। কীভাবে ভাঙবো, এটাকে ভেঙে নিচ্ছি। দেখেন এই যে এই ভ্যালুটাকে জাস্ট পাওয়ার আমরা ভাঙছি, 33 mod 35 এটা কিন্তু সেম আছে, জাস্ট এই যে 29 এটাকে ভেঙে প্রথমে নিচ্ছি 4 4 6 6 6 3 অর্থাৎ 4 আর 4 8, এখানে 6 + 6 + 6 মানে 3টা 6 মানে 18, তাহলে 8 আর 18 হচ্ছে 26, আর এখানে পাওয়ার 3, তাহলে 26 27 28 29। আমাদের কিন্তু এই যে 29 ছিল না পাওয়ার, এটাকে আমরা সুন্দর করে ডিস্ট্রিবিউট করে নিছি।
আপনারা চেষ্টা করবেন যে এই ভ্যালুগুলো যতটুকু সম্ভব সেম নেওয়ার। তার ফলে আপনাদের কী হবে, মড ক্যালকুলেশন বারবার করা লাগবে না, যেহেতু কোশ্চেনে এক্সামে আমাদের টাইম কিন্তু অনেক কম থাকে, তাই না? তো সেই অনুযায়ী আপনাদের ইয়েতে থাকবে যে যতটুকু সম্ভব সেম ভ্যালু নেওয়ার। যেমন দেখেন এখানে যে পাওয়ার 4 দিয়ে একবার মড বের করে নিই, সেক্ষেত্রে এটার জন্য যা এটার জন্য তাই, ডবল বের করা লাগতেছে না। আবার 33 পাওয়ার 6 দিয়ে যদি মড করে 35-এর সাথে, সেক্ষেত্রে এটাও সেম থাকবে, এটাও সেম থাকবে, বারবার বের করা লাগছে না। জাস্ট এটার জন্য একবার বের করলেই, মানে 3বার ক্যালকুলেশন করলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে। বারবার এই প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করা লাগতেছে না, তাই না? তো এখন আমরা একটু আগে যেরকমভাবে মড ক্যালকুলেশন দেখছিলাম, সেম ওয়েতে মড ক্যালকুলেট করব। তো দেখেন এখানে আমাদের কি আছে, 33 মড 35, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, 33 নিয়ে নিব। দেখেন এই মানটা আসছে, ভাগ করবো কাকে, মড যাকে দিয়ে করা হচ্ছে তাকে, 35-কে, তাই না? ভাগ 35। দেখেন আমি বলছিলাম যে দশমিকের আগে যেই ইয়েটা, এই যে এটুকু 33883, মানে 33883, এটাকে মাইনাস করতে হবে। তাহলে -33883, এটাকে মাইনাস করলাম। দেখেন আমাদের দশমিকের আগে কিন্তু 0 চলে আসে, তাই না? এখন কি করব, আবার গুণ করতে হবে কাকে দিয়ে, গুণ করব 35-কে দিয়েই। তাহলে 35-কে গুণ করলাম, দেখেন আমাদের কিন্তু এই যে প্রথমটার মান 16 চলে আসছে। দেখেন এটাও যা এটাও তাই, তাই না? তাহলে এটাও 16, এটাও 16। আবার সেম ওয়েতে এখন কী করব, এটার জন্য জাস্ট পাওয়ারটা দিব, দিয়ে সেখান থেকে 35-কে ডিভাইড, যে মানটা আসবে তার সাথে 35-কে ডিভাইড করব। ডিভাইড করার পরে সেখানে যে ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশনের ক্ষেত্রে দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা, সেটাকে মাইনাস করব। মাইনাস করার পরে আমাদের দশমিকের আগে তখন 0 হয়ে যাবে। তখন সেটার সাথে আমরা আবার 35-কে গুণ করব। গুণ করার পর যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই যে 29। তা আমি এটাকে যেহেতু অলরেডি 3বার দেখাই ফেলছি, সেজন্য প্রতিটার জন্য দেখালাম না। আপনারা সেম ওয়ে ফলো করে মড যেভাবে ক্যালকুলেট করা দেখালাম সেভাবে ক্যালকুলেশন করে নেবেন। তাহলে এই যেহেতু সেম, তো এখানে আসছে 16। এই তিনটা, এই যে 1টা 2টা 3টা, তাই না? এই যে পাওয়ার 6, 3টা সেম, তাহলে এটা আসছে 29 মড করার পরে মডের রেজাল্টটা, আর এটা আসছে 27। এখন এই সবগুলো আবার কী করতে হবে, মড করতে হবে 35-কে দিয়ে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে গুণ করে নেবেন। গুণ করে নিয়ে যেভাবে মড ক্যালকুলেশন করা দেখাইছি সেভাবে মডটা জাস্ট ক্যালকুলেট করলে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন 3। এখন 3 পেলাম। 3টা আসলে কী ছিল দেখেন তো, এই যে 3টা ছিল আমাদের সি এর মান, তাই না? কারণ সি হচ্ছে আমাদের 3 নাম্বার সংখ্যা, এই যে ABC, সেই জন্য হচ্ছে সিকে আমরা 3 দিয়ে ভেঙে নিচ্ছিলাম। তাহলে দেখেন আমাদের যেহেতু আলটিমেট রেজাল্টটা সবগুলোর সাথে গুণ করে মড 35 করলে যেহেতু রেজাল্টটা 3 আসছে, সেজন্য আমরা ইজিলি বুঝতে পারছি এটা হচ্ছে ডিক্রিপ্ট করলে সি আসবে। খুবই ইজি না? এখন দেখবো আমাদের তো আর একটা ওয়ার্ড ছিল সি আর এস, তাই না? সির জন্য দেখা হয়ে গেল ডিক্রিপশন অ্যালগরিদমটা ইউজ করে বা ফর্মুলা ইউজ করে। এখন দেখবো এসের জন্য। তো দেখেন আমরা আবার এই যে সেম যে রুলসটা বা যে সেম যে ফর্মুলাটা সেটা ইউজ করব, m = c⁴ d mod of n। অর্থাৎ এখন আমরা সাইফার টেক্সট থেকে আবার প্লেন টেক্সটে ডিক্রিপ্ট করছি, তাই না? তাহলে m = এখন 24 কেন হলো, এই যে দেখেন আমরা এনক্রিপশনে কিন্তু এস এর মানটা 24 বের করছিলাম সাইফার টেক্সটের জন্য, তাই না? এই 24টাকে এখন আমরা ডিক্রিপশন ফর্মুলা ইউজ করে আবার প্লেন টেক্সটে নিয়ে যাব। তাহলে 24, এই যে সি এর মান হচ্ছে 24 টু দি পাওয়ার ডি এর মান হচ্ছে 29। এই যে আমরা ডি ক্যালকুলেট করছিলাম 29, ডি এর মানটা বসাই দিলাম, অ্যান্ড মড 35। এখন জাস্ট আবার আগে যে নিয়মটা করতেছিলাম সেম নিয়মে আমাদের 35 কেন আসলো, এন এর মান, এন হচ্ছে আমরা ফার্স্টে বের করছি, এই যে এন হচ্ছে 35। ওকে, এখন হচ্ছে আমরা আগে যে নিয়মটা করলাম যে ভেঙে নিচ্ছিলাম, পাওয়ার 29 ছিল সেটাকে ভেঙে নিচ্ছিলাম, এখানেও সেম কাজটাই করব। 24-এর পাওয়ারগুলোকে আমরা ভেঙে নিব যাতে 29 থাকে, বাট একবারে 29 থাকলে আমাদের ক্যালকুলেশন করতে কিন্তু অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সেই জন্য ভেঙে নেওয়াটা আমার মনে হয় যে সেফ ডিসিশন, যাতে ভুল না হয়। দেখেন আমরা এখানে ভেঙে নিচ্ছি 7 7 7, তাহলে 7 7 14,
21 আর 7 28, তাই না? আর 1 29। তাহলে আমরা এখানে 29 যে পাওয়ারটা ছিল সেটাকে ভেঙে নিছি এবং লাস্টে মড 35 তো আছেই। আমরা জাস্ট এটুকুকে সেম রেখে পাওয়ারকে ভাঙছি, অন্য কিছু কোনো চেঞ্জ করি না, আগেরটার মতনই রাখছি। তাহলে আবার আমরা সেম ওয়েতে যেভাবে মডকে ক্যালকুলেট করি ক্যালকুলেটারের মাধ্যমে, সেম ওয়েতে দেখেন একবার যদি আপনারা এই 24⁻7 মড 35 এর মানটা বের করে ফেলতে পারেন তাহলে কিন্তু একবারে দেখেন সবগুলোর মান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, তাই না? জাস্ট লাস্টেরটার জন্য আরেকবার ক্যালকুলেট করলে মানে মড ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই জন্য আমি বারবার বলছি যে আপনারা চেষ্টা করবেন যখন পাওয়ারটা ভাঙবেন আপনাদের যে অনুযায়ী ভাঙেন না কেন মানগুলো যতদূর সম্ভব সেম রাখার, এতে আপনাদের জন্যই ইজি হবে, বারবার ক্যালকুলেট করা লাগবে না। তাহলে দেখেন আমরা এই সবগুলো 24⁻7 মড 35 করলে পাচ্ছি 24 24 24 24, 4টা ছিল না, এই যে 1টা 2টা 3টা 4টা পেয়ে গেছি। 24⁻1 মড 35 করলে আমরা 24ই মড মানে মডের যে মানটা সেটা পাচ্ছি, এবং লাস্টে মড 35 তো ছিলই। তাহলে এইগুলো সবগুলো দেখেন গুণ আকারে ছিল না, এগুলো গুণ করার পরে মড 35 করলে আমাদের আলটিমেট রেজাল্টটা আসে 19, এবং এস হচ্ছে আমাদের যে 26টা অ্যালফাবেট তার মধ্যে 19তম পজিশনে হচ্ছে এস থাকে। তাহলে যেহেতু আমাদের এখানে 19 আসছে, এবং দেখেন আমরা যখন এনক্রিপশনটা করছিলাম তখনও কিন্তু এসের মান 19 ছিল, কারণ এখানে সি হচ্ছে 3 নাম্বার, এই যে ABC এরকমভাবে চলে যত DEFGH এবং গুনতে গুনতে দেখবেন এস হচ্ছে 19তম অ্যালফাবেট। সেই জন্য আমাদের যেহেতু এখানে 19 আসছে তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি এই ডিক্রিপশনটা অ্যাকচুয়ালি এসকেই ডিনোট করে বা এসকেই মিন করে। তো এটাই ছিল মেনলি RSA অ্যালগরিদম ইউজ করে আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশন কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা দেখলাম, এবং সেখান থেকে প্রাইভেট কি পাবলিক কি কীভাবে বের করতে পারি সেটাও দেখলাম। এখন দেখেন আপনাদের তো প্রাইভেট কি বের করতে হলো, সাপোজ যদি সিনারিওটা এরকম হতো যে প্রাইভেট কি দেওয়া আছে পাবলিক কি দেওয়া ছিল না, সেক্ষেত্রে কী করবেন, সেম সূত্রই থাকবে, জাস্ট এখানে হচ্ছে আসবে এবং ডিটা হচ্ছে এখানে চলে যাবে, যে কোনো একটা আপনাদের কোশ্চেনে দেওয়াই থাকবে। তো যেটাই দেওয়া থাকবে না কেন সেম ফর্মুলা ইউজ করে সেম ওয়েতে আপনারা মান বের করতে পারবেন। তা আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে কী মনে হয়েছে এক্সাম্পলটা আমি যে বুঝাইছি আপনারা কি বুঝতে পারছেন কি না, বা কতটা ইজি ওয়েতে বোঝাতে পারছি, বা কারো কোনো কনফিউশন আছে কি না অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সেই ভালো লাগার বিষয়টাও কমেন্ট করে জানাবেন, এতে আমি কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।